দেশে জড়ো হয়েছে ৪৮ দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামক গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম বিশ্বকাপের আজকের ম্যাচগুলোর ফলাফল এবং আজকে রাতে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর খবর। আমরা প্রতিদিনই বিশ্বকাপ নিয়ে এই বিশেষ আয়োজনটি করছি। আমাদের সঙ্গে আজকের ম্যাচগুলো নিয়ে আলোচনা করতে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। আলফাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলফাজ ভাই, রাতে যে ম্যাচগুলো হয়েছে সেগুলো নিয়ে আলাপ করব। তার আগে আজকে রাতে যে খেলাটি আছে, বড় ম্যাচ, বিগ ম্যাচ, অবশ্যই আর্জেন্টিনা মাঠে নামছে, বর্তমান চ্যাম্পিয়ন। সেই হিসেবে তাদেরকে নিয়ে কথা বলার সুযোগ আছে। আমরা একটু আর্জেন্টিনাকে নিয়ে শুনতে চাই। একটা মাত্র ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত স্ক্যালোনির দল, কিন্তু প্রথম ম্যাচেই আলজেরিয়াকে তারা যেভাবে উড়িয়ে দিল, নিঃসন্দেহে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যেভাবে শুরু করার দরকার ছিল তারা সেভাবেই শুরু করতে পেরেছে। আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলছে বা তারা যে শেপে আছে বা তাদের যে স্কোয়াডটা আছে, স্কোয়াডের ভার অনুযায়ী এই আর্জেন্টিনাকে আপনি কেমন দেখছেন? কত দূর যেতে পারবে বলে মনে হচ্ছে? আজকের ম্যাচে অবশ্যই এগিয়ে রাখবো আর্জেন্টিনাকে, এবং আজকের ম্যাচটায় যদি মেসি নির্ভর না হয়, আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, আর মেসি নির্ভর হইলে আসলে টিমের একটু বিপদ হবে। আমার মনে হয় যে মার্টিনেজ, আলভারেজ, ডিপল মিডফিল্ড থেকে যদি তারা স্কোর না বের করতে পারে তাহলে হয়তো বা সমস্যা হইতে পারে। তারা পারফরমেন্স যদি আপ না করতে পারে, ফরওয়ার্ডরা স্কোর না করতে পারে তাহলে বিপদ হতে পারে। কারণ মেসির উপর নির্ভর করলে অপোনেন্ট টিম হয়তো প্ল্যান করতে পারে যে মেসিকে কীভাবে ব্লক করা যায়। যেহেতু 3 গোল করেছে লাস্ট ম্যাচে, অবশ্যই তাকে স্পেশাল মার্ক করতে হবে। বাট আদার্স প্লেয়াররা কীভাবে গোল করতে হবে, গোলের খুবই প্রয়োজন। তারা যদি গোলে আসতে পারে তাহলে আমার মনে হয় যে আর্জেন্টিনা অনেক দূর এগিয়ে যাবে। আলফাজ ভাই, আপনি বলছেন যে মেসি নির্ভর হওয়া বা মেসিকে অপোনেন্ট টিম হচ্ছে মার্ক করবে। লিওনেল মেসির 20 বছরের ক্যারিয়ারে আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচেই তাকে আলাদা করে মার্ক করা হয়েছে বা তার জন্য অপোনেন্ট টিম আলাদাভাবে কৌশল তো সাজায় অবশ্যই, তারপরেও তো তাকে সেভাবে আটকানো যায়নি আসলে। সো মেসি নির্ভরতা হয়তো আর্জেন্টিনা চায় না, কিন্তু তারপরেও তার দিকে স্পেশাল একটা ফোকাস তো নিশ্চয়ই থাকে। তা তো অবশ্যই, এবং সে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার অলরেডি এবং সর্বকালের সেরা প্লেয়ারদের একজন, এটা সবাই মানছে। তো এটা স্বাভাবিক, একটা কোচ, অপোনেন্ট টিমের কোচ, তার প্রতি নজর রাখতেই হবে। কারণ মেসি যদি জ্বলে উঠে তাহলে তো অপোনেন্ট টিমের জন্য খুবই ভয়ঙ্কর অবস্থা। তো আমার মনে হয় যে সব কোচই চায়, তারপরেও কোনো কিছু টেকনিক আছে কোচদের, প্লেয়ারদের হয়তো বা সেগুলো ইউজ করতে পারে। তো তারপরেও মেসির একটা পাসই, মানে ম্যাজিক্যাল পাসই অনেক কিছু করে দিতে পারে। তো আসলে আর্জেন্টিনা একটা ম্যাচ না গেলে একেবারে বোঝা যাচ্ছে না যে আপনি কত দূর যেতে পারবেন। হ্যাঁ, মেসির কথা যেহেতু বলছিলাম, আমি মেসির সামনে অনেকগুলো রেকর্ডের হাতছানি আছে আজকে। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ তার সামনে আছে। খুব বেশি রেকর্ড আর তার সামনে বাকি নেই, মোটামুটি সব রেকর্ডই তিনি নিজের দখলে নিয়েছেন। আপনার কাছে কি মনে হয় আলফাজ ভাই, এই আজকের ম্যাচের মাধ্যমেই তিনি সেই রেকর্ডটা ছুঁয়ে ফেলতে পারবেন? অবশ্যই সম্ভাবনা আছে, এবং মেসির নাম মানি একটা রেকর্ড, তিনি মাঠে নামা মানেও একটা রেকর্ড। এবং আসলে সারা বিশ্বে মেসি যে ফ্যান রয়েছে এবং ফুটবল দর্শক যারা আছে, তারা আসলে এই জিনিসটা মেসি আর কতদিন ক্যারি করতে পারে সেটা আমরা চাই যে আরও অনেক কিছুদিন, আরও 2 বছর। রোনাল্ডো যখন খেলছে 40-এ, তারা এখন 38, আরও 2 বছর হয়তো সার্ভিস দিতে পারে। বাট মেসির পরে আসলে সারা ফুটবল বিশ্ব মেসিকে মিস করবে, আমার সেটা ধারণা। আলফাজ ভাই, 38 বছর বলছেন, আর 2 দিন পরেই লিওনেল মেসি 39 বছরে পা রাখবেন। এই যে এসেও লিওনেল মেসি কিভাবে এভাবে পারফর্ম করছেন, কয়েকটা কথা হচ্ছে সব জায়গায় আলাপ হয়। একটা হচ্ছে যে তিনি তো প্রায় 3 বছর ধরে তিনি হচ্ছে ইউরোপে খেলছেন না। ইউরোপে না খেলা মানে হচ্ছে বলা হয় যে কম্পিটিশন থেকে কিছুটা ছিটকে যাওয়া, মানে কম্পিটিটিভ ফুটবল যেই স্ট্যান্ডার্ডের ফুটবলটা হয় সেই স্ট্যান্ডার্ডের ফুটবলে তিনি নেই, তিনি খেলছেন মেজর লিগ সকারে। তারপরে হচ্ছে এইজের ব্যাপারটা আছে, 39 হয়ে যাচ্ছে আর 2 দিন পরে।
এই বয়সে এসে এই স্টেজে এসে এভাবে আসলে লিওনেল মেসির পক্ষে পারফর্ম করা কিভাবে সম্ভব হচ্ছে, এটাও একটা রহস্যজনক ব্যাপার আসলে। আপনি যদি দেখেন এখানে কিন্তু দুইটা দেশের লাভ হয়েছে, বিশেষ করে আর্জেন্টিনার এবং ইউএসএ মেজর লিগটা কিন্তু মেসি যাওয়ার পরে সারা ওয়ার্ল্ডে সারা পড়ে গেছে, এবং ডিপলও কিন্তু তার টিমে খেলছে। রাইট, এবং অনেক প্লেয়ারই কিন্তু মেজর সকার লিগে খেলছে এই গত 3 বছর ধরে, 2 বছর ধরে, এবং তাদের ফুটবল কালচার, ইউএসএর ফুটবল কালচার অনেক চেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি ইউএসএ ফুটবল টিমটা যদি আপনি দেখেন, তাদের সাথে খেলার পরে কিংবা তাদের ফুটবলের যে কোচরাও আসছে বাইরে থেকে, এবং তাদের পচেতিনো এখন ন্যাশনাল টিমের দায়িত্ব নিয়েছেন। তো এই যে তাদের যে লাভ হয়েছে, আর্জেন্টিনা কিছু প্লেয়ার খেলছে তাদের ওয়েদার সম্বন্ধে, স্টেডিয়াম সম্বন্ধে, এবং আমেরিকান প্লেয়াররা যারা খেলছে তাদের এগেনস্টে তারাও কিন্তু অনেক ইমপ্রুভ করছে। আপনি যদি ইউএসএ টিমটা দেখেন, দুরন্ত পারফর্ম করছে ইউএসএ। আসলে এইখানে কিন্তু একটা আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষেই হয়তো বা আর্জেন্টিনা থেকে মেসি এখানে এসে খেলার জন্য অনেক উদ্বুদ্ধ হয়েছিল, এবং খেলার পরে কিন্তু মেসির কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা ছিল। কোনো ম্যাচ সে খেলে নাই, কখন তার দরকার ছিল ম্যাচের তখন সে খেলছে। তো আসলে এখানে একটা আবহাওয়ার একটা ফ্যাসিলিটি মেসির, আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার ব্যাপারটা তিনি আগে থেকেই এখানকার ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছেন নিজে। অবশ্যই, এবং সেই সুবাদে কিন্তু ফার্স্ট ম্যাচটা তার জন্য জ্বলন্ত প্রমাণ। রাইট, আর্জেন্টিনাকে নিয়ে একটু শুনতে চাই আলফাজ ভাই আপনার কাছ থেকে। আপনি নিজে যেহেতু ফুটবলার ছিলেন, নিজে কোচিংও করাচ্ছেন, আর্জেন্টিনার প্রথম ম্যাচে আমরা যেভাবে দেখেছি তাদেরকে, কিছুটা মনে হচ্ছিল যে তারা হচ্ছে লো ব্লকে খেলছিল, মানে তারা হচ্ছে মনে হচ্ছিল যে আলজেরিয়াকে তারা আমন্ত্রণ জানাচ্ছিল। আলজেরিয়া তাদের এন্ডে যখন আসছিল তখন তারা পাল্টা আক্রমণ করছিল। আর্জেন্টিনার আসলে আলজেরিয়ার সঙ্গে এভাবে খেলার দরকার ছিল না। আমরা যদি সেই ম্যাচটায় দেখি যে আপনি দেখবেন যে আলজেরিয়ার কিন্তু বল পজিশন আর্জেন্টিনার চেয়ে বেশি ছিল। আলজেরিয়া বেশি পাস দিয়েছে, স্টিল ম্যাচটা জিতে নিয়েছে আর্জেন্টিনা। যেই কৌশলটা তারা নিয়েছিল, মনে হচ্ছিল যে তারা হচ্ছে আলজেরিয়াকে আমন্ত্রণ জানাচ্ছিল, কয়েকজন প্লেয়ার যখন উঠে আসছে তখন তারা হচ্ছে কাউন্টার অ্যাটাকে যে গোল দেওয়ার চেষ্টা করছিল। লিওনেল স্ক্যালোনির ট্যাকটিকটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। বিশ্বকাপে বা এর আগের কাতার ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি দুটো কোপা তিনি জিতিয়েছেন আর্জেন্টিনাকে। প্রত্যেকটা ম্যাচে মনে হয় যে তিনি তার ফরমেশন চেঞ্জ করেন, কৌশল চেঞ্জ করেন। সো স্ক্যালোনিকে নিয়ে আপনার কাছ থেকে আলাদা করে শুনতে চাই। আসলে একটা কোচের প্রতিটা প্লেয়ারের প্রতি তার জ্ঞান থাকে, তার টিমের প্লেয়ার এবং অপোনেন্ট টিমকে নিয়ে সবসময় সে কাজ করে যে কোন জায়গাটা তাদের দুর্বলতা আছে, কোন জায়গাটা দিয়ে তাদের অ্যাটাক করতে হবে। তো আসলে একটা কোচ সব কিছু ডিপেন্ড করে তার প্ল্যানিংয়ের উপরে, অপোনেন্ট টিমের প্লেয়ারের উপর ডিপেন্ড করে তার টিমের প্লেয়ার কোথায় ভালো খেলবে। আসলে সে সব প্লেয়ার সম্বন্ধে তার খুবই ভালো ধারণা, যার কারণে কোন ম্যাচে প্লেয়ারের প্রবলেম হয়েছে লাস্ট ম্যাচে ভুল ত্রুটি থেকে, আমার মনে হয় যে অপোনেন্ট টিমের উপর বেস করেই আসলে টিম করে, এবং প্রতিটা প্লেয়ারই তার যাকেই নামানো হোক তার সেরা পারফরমেন্সটা সে বের করে আনে। এটা তার কৃতিত্ব আমার মনে হয়, এটা তার স্পেশালিটি, এবং তিনি অনেকদিন ধরে কিন্তু এই দলটার সঙ্গে আছেন। আপনি যদি খেয়াল করেন আলফাজ ভাই, তিনি প্লেয়ার খুব রোটেট করেন, মানে একই 11 আমরা পরপর 2 ম্যাচে খুব কমই দেখি। সাধারণত তিনি 11টা খুব চেঞ্জ করেন, আগে পরে করে খেলান। যে ম্যাচে গত ম্যাচে যারা স্টার্ট করেছিল, আমরা জানি না যে এই ম্যাচে আসলে তারাই স্টার্ট করবে কিনা, হয়তো বা ডিফারেন্ট কাউকে নামাতে পারেন, আবার সাবস্টিটিউট করে তাদেরকেই খেলাতে পারেন। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি আলফাজ ভাই, সেটা হচ্ছে যে গত 7 বছর ধরে তিনি এই দলটার দায়িত্ব পালন করছেন, কিন্তু এই 7 বছরে খুব বেশি প্লেয়ারে কিন্তু চেঞ্জ আসে নাই। মানে উনি যে 23 সদস্যের বা 26 সদস্যের স্কোয়াডটা, বা সেখানে হয়তো 2-1 অবসরে গিয়েছেন, আনহেল ডি মারিয়া বা হচ্ছে কয়েকজন প্লেয়ার যদি আমরা বাদ দিই, তাছাড়া তিনি কিন্তু তার এর মধ্যেই, তার ওই স্কোয়াডটার মধ্যেই কিন্তু তিনি আছেন। এবং এই প্লেয়াররা দিবালা যেমন এই স্কোয়াডে নেই, বাট তিনি এর আগের ওয়ার্ল্ড কাপে ছিলেন। তো এই 30 জন প্লেয়ারের একটা পুল তার কাছে আছে, যেটি তিনি অনেক দিন ধরে এদের সঙ্গে পরিচিত, এবং এদেরকে দিয়েই তিনি দীর্ঘদিন ধরে খেলাচ্ছেন। এটার কারণে কি আসলে দলের আন্ডারস্ট্যান্ডিংটাও অনেক বেড়ে গেছে কিনা? অবশ্যই এখানে নতুন কিছু প্লেয়ারও সে নিয়েছে, এবং যারা পারফর্ম করে তাদের ঘরোয়া লিগে এবং বাইরের লিগে যারা খেলছে সবাই পারফর্মার, কিন্তু কেউ কিন্তু বসা প্লেয়ার না। ওই পারফর্ম অনুযায়ী কিন্তু আসলে টিম করা হয়, এবং সব প্লেয়ারের প্রতি তার কনফিডেন্স যে একটা বিশ্বকাপ জিতেছে, গত এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংগুলোর ম্যাচগুলো সবগুলো জিতেছে। তো সব প্লেয়ার সম্বন্ধে তার ভালো ধারণা। একটা কোচ একটা প্লেয়ারের নিয়ে অনেক চিন্তা করতে হয়, কখন কাকে কাজে লাগানো যায়। আমার মনে হয় যে 30টা প্লেয়ারকে নিয়ে সে সবসময় তার
রাডারের ভিতরে রাখে এবং এই প্লেয়ার দিয়ে তার কনফিডেন্স এবং কখন কাকে খেলাতে হবে সে অলরেডি বিশ্বকাপ জিতেছে, তার সেই জ্ঞানটা আছে। এবং আরেকটা জিনিস বলা হয় আলফাজ ভাই যে স্ক্যালোনির কাছে নাকি মানে এটা সবাই মজা করেই বলে আর কি, যে স্ক্যালোনির কাছে নাকি 500 রকমের ফরমেশন আছে। মানে ফুটবলে সাধারণত কি হয় যে 4-3-3 বা হচ্ছে 4-4-2 অথবা 5-4-1 গতকাল আমরা দেখেছি যে একটা দল খেলেছে, এরকম ফরমেশন হতে পারে, কিন্তু স্ক্যালোনি প্রতিদিন নিজেকে ভাঙে, প্রতিদিন কৌশলটা চেঞ্জ করে, প্রতিদিন নানা ফরমেশনে দলটাকে আসলে ট্রাই করে কিনা। এটা তো তার একটা জ্ঞান, তার ফুটবলের যে অভিজ্ঞতা, এটা আসলে সে কাজে লাগায়। এবং সবচেয়ে বড় জিনিস, একটা টিমের শক্তিশালী মানে খুব কোয়ালিটি প্লেয়ার যদি থাকে, সেই টিমের আসলে কোচের জন্য অনেক সহজ হয়ে যায়। আমার মনে হয় যে কোচ এখানে আসলে সর্বসেরা এবং তার প্লেয়ার যারা আছে, এবং সবসময় আসলে এখানে ভাগ্যও দরকার হয় প্লেয়ারের পাশাপাশি, কোচের পাশাপাশি ভাগ্যও দরকার হয়। দেখা গেছে গত ওয়ার্ল্ড কাপ কিন্তু ফার্স্ট ম্যাচটায় সৌদির সাথে হেরেছে, রাইট। তো আসলে এখন বলা মুশকিল, বাট কোচের ওভার কনফিডেন্স আছে তার প্লেয়ারদের নিয়ে এবং টিমে সব ভালো কোয়ালিটি প্লেয়ার। রাইট। আমরা একটু আলফাজ ভাই 11টা দেখতে পারি। 11টা বলতে আমরা তো জানি না যে কোন 11টা তিনি নামাবেন, তারপর আমরা একটা সম্ভাব্য 11 রেডি করেছি। আমরা দেখতে পারি যে কারা কারা আজকের ম্যাচে অস্ট্রিয়ার এগেনস্টে নামতে পারেন। সেখানে এমিলিয়ানো মার্তিনেজ যথারীতি থাকবেন, এটা অনেকটাই নিশ্চিত। এই পজিশনটাই তিনি আসলে কখনো হাত দেন না যখন থেকে তিনি খেলছেন আর কি। মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা এবং লিসান্দ্রো মার্তিনেজ, এদেরকে আমরা আগের ম্যাচেও স্টার্ট করতে দেখেছি। আর এনজো, ম্যাকালিস্টার এবং ডিপলকে দিয়ে তিনি মিডফিল্ডটা সাজাচ্ছেন। আর লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি এবং নিকো গঞ্জালেসকে আমরা ফরওয়ার্ড লাইনে দেখতে পাচ্ছি। আপনি কি এই 11টাতে আপনি রাখবেন নাকি হচ্ছে আলফাজ আপনি হচ্ছে এখানে কোনো পরিবর্তন দেখতে পান? এটা আসলে কোচই ভালো জানে, বাট টিম হিসেবে এটা এই লাস্ট টিমের মতো শুধু একজন নিকো গঞ্জালেসটা মনে হচ্ছে নতুন। নিকো গঞ্জালেস আগের ম্যাচে সাবস্টিটিউট হিসেবে খেলেছিলেন, এই পজিশনটাই ছিলেন হচ্ছে থিয়াগো আলমাদা। তো আমার মনে হয় যে কোচের এখানে অবশ্যই ডিসিশন, বাট যেটা কোচ মনে করে যে এই টিম নিয়ে সে ভালো খেলবে, আমাদের তো এখানে আসলে সেই রকম বলার কিছু নাই, বাট কোচ যেটা করবে আমার মনে হয় সেটাই রাইট হবে। যদি এই 11টাই নামায় আলফাজ ভাই, সেক্ষেত্রে দল আসলে মানে কোন ফরমেশনে খেলবে বা কোন কৌশলে খেলবে বলে আপনার মনে হচ্ছে? মার্টিনেজ আসলে মেইনলি স্ট্রাইকার খেলায়, ওকে নাম্বার 9 পজিশনে। লিওন মেসি আসলে সারা মাঠ জুড়েই খেলে, ওর কিন্তু কোনো পজিশন দেখবেন না, হয় মাঝখানে যায়, রাইট উইংয়ে যায়, লেফট উইংয়ে আসে, সবসময় ফ্রি পজিশনে সে দাঁড়ায় থাকে। কোন সময় কোন মুভমেন্টে সে বলটা কোথায় যাবে সে আগে থেকেই আশ করতে পারে এবং সেই পজিশনে দাঁড়ায় থাকে এবং সব প্লেয়ারই তাকে বল দেওয়ার চেষ্টা করে এবং তার থেকেই বলটা অ্যাটাকে আসে। সো এইটা আসলে আমার মনে হয় কোচের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে মিডফিল্ডে যেখানে থাকুক, ফরওয়ার্ডে যেখানে থাকুক, মেসিকে বল যেন পৌঁছানো হয় এবং মেসি ওইখান থেকেই বলটা সাপ্লাই করে এবং স্কোরিং করে। ফ্রি কিক বলেন, পেনাল্টি বলেন, সব মেসিই মারে। তো আমার মনে হয় যে কোচের ইনস্ট্রাকশন দেওয়া আছে মিডফিল্ড থেকে হোক আর অ্যাটাকিং জোনে যেই হোক, উইনিং জোনে গেলেই মেসিকে যেন বল দেওয়া হয় এবং মেসি এখান থেকে আসলে ফাইনাল পাস করে, কারণ ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার যেখানে থাকবে সেখানে তো আর বলার কিছু নাই। এবং অবশ্যই এবং ফিনিশিং এ লিওনেল মেসির তুলনা নাই, যে অ্যাবিলিটি সেটা তো তুলনা নেই অবশ্যই। আপনি বলছেন যে তিনি চান্স ক্রিয়েট করেন, তিনি যেমন সুযোগগুলো তৈরি করেন বা থ্রু বল দেন, পাস দেন, সবই তিনি করেন, আবার তিনিই শুট করেন, তিনিই পেনাল্টি নেন, তিনিই ফিনিশ করেন। মানে অনেকটা দায়িত্ব, কিন্তু মানে বেশ কয়েকটা প্লেয়ারের দায়িত্ব তিনি একাই সামাল দেন। তারপরেও আর্জেন্টাইন কালচার যেটা বা আর্জেন্টাইন ফুটবলের হিস্ট্রি যেটা বলে বা ট্যাঙ্গো ফুটবল যেটা বলে, যেটা হচ্ছে যে মিডফিল্ডে বলটাকে রেখে একটা লম্বা সময় পর্যন্ত হোল্ড করে দেন হচ্ছে যিনি হচ্ছে ফিনিশার থাকবেন বা স্ট্রাইকার থাকবেন বা ওই রোলে যিনি থাকবেন, তাকে মোটামুটি একটা স্পেস ক্রিয়েট করার পর দেন বলটা সাপ্লাই দেওয়ার কাজটা, যেটা ওদের কালচার আর কি, যেটা আমরা কয়েক ম্যাচ ধরে দেখছি। আগে হয়তো সেভাবে আমরা দেখিনি, রিসেন্টলি তারা হয়তো আবার সেই স্টাইলে ফিরে যাচ্ছে। আর সেখান থেকে এই মিডফিল্ড টা আছে আপনার ডিপল, এনজো এবং ম্যাকালিস্টার, তারা তাদের দায়িত্বটুকু কতটুকু পালন করতে পারছে? অবশ্যই তারা তো বেস্ট মিডফিল্ডার, তারা ইউরোপের বেস্ট টিমে খেলছে। আমার মনে হয় যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ডিপ পাসটা কখন খেলতে হবে, কোচের ওই জিনিসটা আর কি আসলে বলা আছে। যে আপনি দেখবেন যে দুজন মিডফিল্ডার রোমেরো আর
ফার্নান্দেজ, রোমেরো আর খেলে এনজো ফার্নান্দেজ, ডিপল এবং মার্টিনেজ, ম্যাকালিস্টার। স্টপার ব্যাক দুজন খেলে। আচ্ছা, স্টপার ব্যাক হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ এবং হচ্ছে রোমেরো, রাইট। এইখান থেকে দেখবেন যে সবসময় ডিপ পাস খেলে মিডিল থেকে, কিংবা উইংয়ে পাস খেলে। তো এই যে দুজনের মিডফিল্ড টাইপের ফুটবল খেলা, মানে এখান থেকে যে বল সাপ্লাই দেওয়া, এটা খুবই চমৎকার। এটা আসলে দেখবেন যে আর্জেন্টিনার বল যখনই দুজন পায়, তারা দুজনই মিডফিল্ডের কাজ করে, যেটা সামনের যে মিডফিল্ডার, ওই দুজনের জন্য সহজ হয়ে যায়, টিমের জন্য সহজ হয়। কারণ বিল্ড আপ ফুটবল খেলে দুজন মিডফিল্ড, ম্যাকালিস্টার, ফার্নান্ডেজ, আর মাঝখান থেকে দুই স্টপার ব্যাক রোমেরো আর মার্টিনেজ যে বল সাপ্লাই দেয়, এটা আসলে মিডফিল্ডের কাজ হয়। এটা আসলে অনেক টিমেরই নাই, যেটা আর্জেন্টিনা টিমে আছে। রাইট। আলফাজ ভাই, একটু অস্ট্রিয়া টিমকে নিয়েও কথা বলতে চাই। আর্জেন্টিনার প্রতিপক্ষ তারা। আজকের ম্যাচ নিয়ে কি অস্ট্রিয়ার সঙ্গে আর্জেন্টিনার ভয় পাওয়ার কিছু আছে কিনা আসলে? না, এটা আসলে ভয় পাওয়ার কিছুই নাই। আসলে বল পজিশনে, এখনকার ফুটবলে বল পজিশনটা তেমন একটা মুখ্য কাজ করে না। আপনি যদি স্পেনের কথা বলেন, সারাক্ষণ কিন্তু কেবারদের সাথে সারাক্ষণ তারাই খেলেছে, বাট লাস্ট অফ দেখা গেছে ম্যাচ গোল শূন্য ড্র। তো 90 মিনিটস আপনার কাছে বল থাকলেও, যে একবার যদি কাউন্টার অ্যাটাকে আপনি একটা গোল রিসিভ করেন, তাহলে আপনি 3 পয়েন্ট শেষ। তো আসলে ফুটবল গোলের খেলা, কাউন্টার অ্যাটাকে হোক আর ডিফেন্ডিং করে হোক, যেই টিমই জয়লাভ করবে তাকেই খেলা শেষে জয়লাভ বলবে। তো চেষ্টা থাকবে তাদের অবশ্যই কিভাবে তারা জিতবে, বাট আর্জেন্টিনা যে ফুটবল খেলছে, এখানে আসলে অপোনেন্ট টিম কোনো সুযোগ নেই। তবে ফুটবলে কোচ তো একটা বড় ফ্যাক্টর। আলফাজ ভাই, আপনি নিজেও কোচ, আপনি নিশ্চয়ই কোচরা অনেক সময় ম্যাচের গতিপথ মানে চেঞ্জ করে ফেলতে পারেন, রাইট? সো অস্ট্রিয়ার টিম যেমনই হোক, তাদের কিন্তু ডাগআউটে একজন দুর্দান্ত কোচ আছেন, বেশ নাম করা মোটামুটি ফুটবল হিস্ট্রির নাম করা একজন কোচ আছেন, রালফ রাইনিক। সো তিনি আসলে কিছুটা চেঞ্জ করে ফেলতে পারেন কিনা আসলে? অবশ্যই তার যদি সেই ক্যাপেবল প্লেয়ার থাকে, তার যে অপোনেন্ট সম্বন্ধে অবশ্যই ভালো ধারণা আছে, কিভাবে তারা ব্লক করতে পারে, কিভাবে ডিফেন্ডিং করতে পারে। আসলে কেভারদের মতো টিম যদি স্পেনকে ড্র করতে পারে, তাও এটাও সম্ভব। কোচের প্ল্যান অনুযায়ী প্লেয়াররা সেভাবে খেলতে পারে। এবং আসলে এখানে আসলে আপনার স্ট্যামিনা পাওয়ার খুবই জরুরি, কারণ 90 মিনিটস ম্যাচ, আপনি 2বার হাইড্রেশন ব্রেক দিচ্ছে প্রতি খেলায়। তো এই জায়গাটা আসলে মানে আর্জেন্টিনা টিমের ম্যাচুরিটি আছে যে 90 মিনিটস কীভাবে খেলতে হবে। অপোনেন্ট টিম তারা যদি শুধু ডিফেন্ডিং করে, এই ডিফেন্ডিংটা ব্রেক করাটা এখন অনেক কষ্টদায়ক। তো আমার মনে হয় যে রেজাল্টের কথা, যদি কোচের কথা চিন্তা করে টিম খেলে, এবং ফুটবল মানে তো মিস্টেক, তারা যদি কোনো মিস্টেক না করে, তাহলে হয়তো বা কিছু একটা হতে পারে, একটু টাফ সিচুয়েশনে পড়তে পারে। রাইট। আলফাজ, আমরা বিশ্বকাপ নিয়ে আরো অনেক আলোচনা করব, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, বিশ্বকাপ নিয়ে কথা বলছে, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। আলফাজ ভাই, আমরা আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কথা বলছিলাম, গতকাল রাতে যে খেলাগুলো হবে সেগুলো নিয়ে আলাপ করবো বলছিলাম। স্পেন গতকাল খেলেছে, আপনি বলছিলেন স্পেন কেভারদের ম্যাচটার কথা বারবারই বলছিলেন। স্পেন গতকাল খেলেছে সৌদি আরবের সঙ্গে, তারা কিন্তু তাদের অ্যাবিলিটি তারা দেখিয়ে দিয়েছে গতকাল রাতে। এবং প্রথম ম্যাচেরটাকে ইন এ সেন্স ফ্লুক যদি বলা হয়, তাদের জন্য কিছুটা তো অঘটনই, বা তারা হোঁচট খেয়েছিল। সেখান থেকে তারা গতকাল যেভাবে কামব্যাক করলো, এবং তারা মনে হয় তাদের স্কোয়াডের যে ওজনটা আছে, সেটি মনে হয় তারা কালকে দেখাতে পেরেছে। হ্যাঁ, আমার চোখে এবছরের ওয়ার্ল্ড কাপের দাবিদার স্পেন, বাট ফার্স্ট খেলাটা কিন্তু যাই করুক, এবং তাদের যে ফুটবল আসলে খুবই চমৎকার। সৌদি আরবের আসলে তাদের প্রো লিগ সৌদি আরব শুরু হওয়ার পরে কিন্তু আমি লাস্ট ম্যাচটা সৌদির খেলা দেখেছি, খুবই ভালো লেগেছে। বাট এই স্পেনের সাথে খেলা আসলে সৌদিকে খুঁজে পাওয়া যায়নি, এবং স্পেন তাদের এই জয় দিয়ে শুরু করলো, এবং একটা টিমের একটা জয় অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। তো আমার মনে হয় যে সামনের স্পেন অনেক দূর যাবে, আমার সে প্রেডিকশন। পাশাপাশি সৌদি আরবের যে অবস্থা দেখলাম, এবং তার পরের ম্যাচ, মানে সৌদি আরবে যেভাবে মনে করছিলাম, আসলে সেই পর্যায়ে সৌদি আরব যাইতে পারেনি। সৌদি আরব কিন্তু প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করেছিল, সেখান থেকে মনে করা হচ্ছিল যে এবার কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপে আমরা বেশ কিছু চমক দেখছি।
হয়তো সে ধরনের একটা চমকের আশা তারা কালকে করছিল। আরেকটা জিনিস আলফাজ আমার কাছে মনে হয় যে শুরু থেকে সৌদি আরব কালকে যেটা চেষ্টা করছিল যে তাদের ফরমেশনটা মনে হলো যে 5-4-1 ফরমেশনে, তারা একেবারে পুরোপুরি লো ব্লক ডিফেন্স খেলার ডিফেন্সিভ একটা মুডে তারা খেলছিল। সেখান থেকে আমার কাছে মনে হয় যে তারা কিছুটা ইন্সপায়ার্ড হয়েছিল কেপ ভার্দের ম্যাচটা থেকে, যে তারাও যদি স্পেনের কাছ থেকে একটা পয়েন্ট নিয়ে নিতে পারে, এরকম একটা ব্যাপার মনে হয় তাদের মধ্যে গতকাল কাজ করেছে। হ্যাঁ, কোচ আসলে প্ল্যান করে এরকমই, অপোনেন্ট টিম শক্তিশালী এগেনস্টে কিভাবে খেলতে হবে। তো আসলে সেই জায়গাটা পারে নাই সৌদি আরব। আসলে স্পেনের সাথে একটা ব্যাড ডে যায়, স্পেনের একটা ব্যাড ডে গিয়েছে। তো স্পেন খুবই শক্তিশালী টিম, এই বছরের ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে তারা আরো অনেক দূর যাবে। রাইট, আমরা একটু গোলগুলোও দেখতে পারি। আসলে তারা স্পেন যেভাবে আসলে সৌদি আরবের ডিফেন্সটা ভেঙেছে, আমরা প্রথম গোলটা থেকেই যদি দেখি, 3, 4, 5, 6, 7, 8 জন প্লেয়ার কিন্তু তাদের নিচেই ছিল। সেখান থেকে স্পেনের 2 জন প্লেয়ার উঠে এলো এবং লামিন ইয়ামালের প্রথম গোল। মিকেল ওয়ারজাবাল পাস করেছেন 4 জন ফুটবলারের, মানে একটা ডিফেন্ডারের মিস্টেক, ডিফেন্ডারের মিস্টেক এই সেন্সে একজন করছে, 2 জন পিছে দাঁড়ায় আছে। রাইট, এখন যে এই লাস্ট ফোর্থ ডিফেন্ডারটা আছে লেফট ব্যাক, সে কিন্তু ওই যে ওরা ধরতে পারে না, ওই বুঝেই নেই পিছন থেকে ম্যান আসে। এবং এতগুলো ডিফেন্ডার পেছনে দাঁড়ানো, তারপরেও তারা কিন্তু একটা মাইকেল ওয়েরজাবালের কথা বলতে পারি, তিনি কিন্তু আসলে তার ম্যানকে খুঁজে নিতে পেরেছেন। এতগুলো ব্লক কাটিয়ে তিনি সেখানে বলটা পাঠাতে পেরেছেন, এটা নিশ্চয়ই তাকেও নিশ্চয়ই সেই ক্রেডিটটা দিতে হবে। এটাই হলো গিয়া একটা কোচের, যে কিভাবে গোল করতে হবে, থার্ড ম্যান রানিং করতে হবে। এটা উইঙ্গারে বল ফেলাইছে, বানানোর পরে যে থার্ড ম্যান রান করে আসবে, এটা আসলে ওই যে লেফট ব্যাক ফুট খেলতেছে তার ম্যান, এই জায়গাটায় আসলে গতি আর টেকনিকের কাছে আসলে হাঁটতে হবে। রাইট, আমরা পরের গোলগুলো একটু দেখতে পারি। মিকেল ওয়ারজাবাল গতকালকের ম্যাচটা অনেকটা তারই ছিল। সেকেন্ড গোলটা এসেছে তার পা থেকে। এখানে একটা মনে হচ্ছে যে 6 জন প্লেয়ার, একটা প্লেয়ার 6 জন, এখানে আছে ম্যান মার্কিং এর ব্যাপার আছে। কিছুটা মনে হচ্ছে ভজকটও পাকিয়ে ফেলেছেন তারা এখানে, একেবারে বক্সের মধ্যে সবগুলো প্লেয়ার একসঙ্গে, কিন্তু তারা আসলে সঠিকভাবে মার্ক করতে পারেনি এবং নিজেদের বক্সটাও তারা আসলে এই জায়গাটা আসলে হলো গিয়া বল রিকভারি করার যে একটা সেকেন্ড বল রিকভারি করতে হবে, মানে দিয়ে এখানে সবাই চিন্তা করতেছে আমি যাব নাকি কে যাবে, এই বল ইভেন তাদের একজন প্লেয়ারের পা থেকেই কিন্তু বলটা হেড করছেন। এই দেখেন 5 জন দাঁড়া আছে, ঠিকভাবে ক্লিয়ার করা হয়নি। এখানে কি আলফাজে আপনার মনে হয় যে মানে একটা বড় দলের এগেইনস্টে কিছুটা নার্ভের ইয়েতে ভুগছিল সৌদি আরবের প্লেয়াররা? অবশ্যই স্পেন শুনেই, এবং তারা তো সবাইকে চিনে, স্পেনিশ লিগ খেলে এরা, এবং তাদের সম্বন্ধে সবাই ধারণা আছে, এবং তারা কি মানের ফুটবলার, এটা তো একটা বিশাল একটা নার্ভের ব্যাপার যে আমরা কার সাথে খেলতেছি। রাইট, আমরা থার্ড গোলটাও একটু দেখতে পারি। সেকেন্ড গোলটা আমরা দেখলাম সেট পিস থেকে এলো, থার্ড গোলটা আমরা দেখতে পারি। দেখছেন প্ল্যানিং গোল, কোন জায়গায় ম্যান থাকবে, বল কোথায় ফালাবো, টোটালি প্ল্যানিং। খুবই মানে ওয়েল অর্গানাইজড একটা গোল আমরা বলতে পারি। এতগুলো ডিফেন্ডারের মাঝখান থেকেও নিজেদের ম্যানকে বের করা, খুঁজে নেয়া, এবং মার্কো কুরিয়া যেভাবে বলটা রিসিভ করলেন এবং এক টাচে তিনি কিন্তু বলটা পাস করেছেন। দানি ওলমো হেড করলেন, ওয়ারজাবাল বল মানে জাস্ট ছোট্ট একটা টাচে গোল করে ফেললেন। মানে আপনি যেটা বলছিলেন, খুবই ওয়েল অর্গানাইজড, খুবই ডিসিপ্লিনড একটা গোল। মানে এখানে যে এখানে কিন্তু প্ল্যানিং, প্রতিটা গোলই প্ল্যানিং গোল, এবং এখানে মনেই হচ্ছে না আলফাজ ভাই যে মানে অপোনেন্ট টিম আছে আর কি, নিজেরা খুব মানে মনে হচ্ছে প্র্যাকটিস মাঠে গোল করছে। এটা সামনে যে অনেক ট্রেনিং করেছে, কিভাবে কোথায় বল দিলে কোথায় কে থাকবে, সব ট্রেনিং এর ফসল এগুলো আর কি। রাইট, আমরা লাস্ট গোলটাও দেখতে পারি, যদিও লাস্ট গোলটা আত্মঘাতী গোল থেকেই এসেছিল, কিন্তু একেবারে
কোনো ম্যান মার্কিং নাই, কোনো ম্যান টু ম্যান মার্কিং একটা আছে, কোচ ট্রেনিং করায়। আসলে প্লেয়াররা স্ট্যামিনা থাকে না, পাওয়ার থাকে না, একটা বিগ মানে ওয়ার্ল্ড কাপ ম্যাচ। গোলকিপার বলটা ঠেকিয়েই দিয়েছিলেন, কিন্তু তাদের ডিফেন্ডারের পায়ে লেগে বলটা তো ক্ষতি গোল। যাই হোক, স্ট্যামিনা থাকে না, প্লেয়ারের মাথায় কাজ করে না, শক্তি যখন থাকে না তখন মাথায় কাজ করে না। তো আসলে ওই কত মিনিটে গোল হয়েছে যদি দেখেন আপনি, তখন আসলে অনেক প্লেয়ারের মাথায় কাজ করে না। রাইট, 60 মিনিটসের মধ্যেই স্পেন 4টা গোল দিয়ে দিল তাদেরকে, এবং মোটামুটি তারা বুঝিয়ে দিল তাদের, আপনি যেটা বলছেন যে বারবারই তারা প্ল্যান করে, তারা যেভাবে প্র্যাকটিস করে, তারা যেভাবে আসলে ওয়ার্ল্ড কাপটা খেলা দরকার, যেভাবে তারা নিজেদেরকে প্রিপেয়ার করেছেন, তার সবটুকু তারা এই ম্যাচে দেখাতে পেরেছেন। অ্যাট দ্য সেম টাইম একজনের কথা বিশেষভাবে বলতে হয়, রদ্রিকে আমরা বারবার দেখছি, পুরো ম্যাচটা মনে হলো যে কালকে তিনিই কন্ট্রোল করছিলেন মিডফিল্ড থেকে। আমরা তো সবসময় স্কোরিংগুলো দেখি আর কি, বা গোল স্কোরারের নাম মনে রাখি, বাট পেছন থেকে কারা আসলে ম্যাচটা পরিচালনা করছেন, কারা আসলে পুরো খেলাটা, পুরো শোটা রান করছেন, সেটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ধরনের ম্যাচগুলো দেখলে মনে হয় সেটি আরও বারবার পরিষ্কার হয়। অবশ্যই অবশ্যই, কোচ আসলে তার প্ল্যান অনুযায়ী প্লেয়ার সেট করে যে কোন মিডফিল্ডার কি কাজ করবে। তো কেউ বল পজিশন করতে যেতে পারে, কেউ অ্যাটাকিং কাজ করতে পারে, আসলে কোচ আর ডিসাইড করে দেয়। বাট রদ্রিগোজ যে তার ফর্মে ফিরে আসছে এই ম্যাচে দেখা গেল যে দারুণ ম্যাচ কন্ট্রোল করে খেলেছে, বল কন্ট্রোল, পুরো টিম তার বল পাসিংয়ে ছিল চমৎকার। আসলে কোচের উপর ডিপেন্ড করে একটা প্লেয়ার কোথায় কাকে খেলাবে। তো সেই হিসাবে স্পেন খেলছে, এবং তার স্পেনের এই খেলা দেখে মনে হচ্ছে যে তাদের সব প্ল্যানগুলো কাজে লেগেছে। রাইট, স্পেনের এই টিমটা একেবারে ইয়াং একটা টিম। আপনি বলছেন যে এই টিমটাকে আপনি এবার চ্যাম্পিয়ন হওয়ার জোর দাবিদার মনে করেন, আমরাও সেটি মনে করি। লামিন ইয়ামাল বা নিকো গঞ্জালেস বা গাভি বা যেই প্লেয়াররা আছে, আপনি যদি রদ্রির কথা বলেন বা দুই একজন প্লেয়ার ছাড়া, বেশিরভাগ প্লেয়ারই কিন্তু আন্ডার 22-23 এই এজের। সো এই টিমটাকে নিয়ে আমার মনে হয় যে কোনো কোচের জন্য এরকম একটা টিম পাওয়া একটা স্বপ্নের ব্যাপার মনে হয়, এরকম ফ্রেশ লেগ, এরকম এনার্জেটিক টিম পাওয়া। সেক্ষেত্রে লুই দে লা ফুয়েন্তে নিশ্চয়ই ভাগ্যবান। তবে কিছুটা মনে হয় দুর্ভাগ্যজনক হচ্ছে বেলজিয়াম কোচের জন্য। তিনি এখন পর্যন্ত যে দলটা নিয়ে এসেছিলেন, আমরা অনেক বছর ধরে শুনছিলাম গোল্ডেন জেনারেশন কেভিন ডি ব্রুইনাদের যে দলটা ছিল, সেটিকে তারা কিছুই জেতাতে পারেননি। এবারও এখন পর্যন্ত 2টো ম্যাচ তারা খেলেছে, 2টো ম্যাচেই তারা হতাশ করেছে, 2টো ম্যাচেই তারা ড্র করেছে। বেলজিয়ামের এই দুর্দশার কারণ কি আলফাজ ভাই? আসলে গ্রুপ ম্যাচে আপনি যদি চিন্তা করেন, এবার গ্রুপ ম্যাচে 32টা টিম যাবে সেকেন্ড রাউন্ডে মনে হয় না। তো এখানে আসলে থার্ড টিম হিসেবে অনেকগুলো টিম যাবে, প্রায় 12টার মতো টিম যাবে থার্ড টিম হিসেবে, 16টা আর 12টা 32টা। তো আমার মনে হয় যে এখনো কিছু 12-24 আর ওখান থেকে যাবে 12টা টিম। জি, তো আমার কাছে মনে হয় যে দুই পয়েন্ট নিয়ে অনেক টিম যাইতে পারে। তো আসলে অনেক ম্যাচ এখনো বাকি আছে, এবং নকআউটের ম্যাচের কিন্তু কোচদের আলাদা আলাদা প্ল্যান থাকবে। কারণ আপনি যে গ্রুপ ম্যাচে যদি একটা ম্যাচে ড্র করেন, মানসিকতা নিয়ে নামে যে আমি ড্র করব, 1 পয়েন্ট নিয়ে আসতে পারে। বাট 2 পয়েন্টেও দেখা যাবে যে অনেক গ্রুপ থেকে টিম যেতে পারে 2 পয়েন্ট 3 পয়েন্ট নিয়ে। তো এখানে সুযোগ আছে এখনও, বেলজিয়াম টিম অত খারাপ না, বাট সামনে যদি নকআউটে খেলা দেখা যাবে যে অনেক ভালো টিমও আউট হয়ে যেতে পারে। রাইট, তবে ইরানের কথা স্পেশালি বলতেই হয় আলফাজ ভাই, তারা যেভাবে আসলে ওয়ার্ল্ড কাপটা খেলছে, অনেকগুলো রাজনৈতিক অস্থিরতা ছিল, দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছিল, সেখান থেকে এই প্লেয়ারদেরকে আমরা দেখেছি যে ইরান দলের হয়ে যারা আমেরিকাতে তাদের নিরাপত্তা আছে কিনা সেটি পর্যবেক্ষণে যে দলটা এসেছিল, তাদেরকেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। ইরানের প্লেয়ারদের জন্য শর্ত বেঁধে দেওয়া হয়েছিল, তারা ম্যাচের দিন প্রবেশ করবেন। আসলে একটা আপনি দেখবেন যে আপনারা ফুটবল খেলে থাকেন, আপনাদের জন্য এটা দেখার বিষয় যে একটা টিম ম্যাচের দিন জার্নি করে সেখানে যাবে এবং খেলার শেষে সঙ্গে সঙ্গে সেই দেশ ত্যাগ করবে। এরকম কঠিন কঠিন শর্তগুলো যখন বেঁধে দেয়, তারপরে ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে অপরাজিত। এটা নিশ্চয়ই হ্যাটস অফ মুভমেন্ট আর কি। আসলে আমার কাছে মনে হয় মানে হ্যাটস অফ করার মতো একটা ঘটনা তারা এখন পর্যন্ত ঘটিয়ে ফেলেছে। আমি জানি না ইরান কতদূর যেতে পারবে, কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে তারা তাদের যে সাহস দেখানোর দরকার ছিল সেটি তারা দেখাতে পেরেছে। অবশ্যই অবশ্যই তাদেরকে আসলে বাহবা দেওয়া দরকার, এবং তাদেরকে সম্মান দেওয়া উচিত যে
মুসলিম দেশ হিসেবে ইরান যে ফুটবল খেলছে এবং যেই পরিস্থিতি তারা ফুটবল খেলছে আসলে এটা অমানবিক আমার মনে হয়। এবং ফুটবলের আসলে এইভাবে ফুটবল খেলাটা খুবই কষ্টদায়ক। তারপরেও আমার কাছে মনে হয় যে এটাও একটা ওদের উৎসাহব্যঞ্জক কিছু হইতে পারে যে মুসলিম বিশ্বকে তারা তাক লাগিয়ে দিতে চায়, তাদের যে জিতটা মাঠে কাজে লাগাতে পারবে। আমার মনে হয় যে সেই ইচ্ছাটা তারা বিশ্ববাসীকে দেখাবে, যাতে আগামী ম্যাচে আরও ভালো কিছু করে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। রাইট আলফাজ ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছি বিশ্বকাপ নিয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। আলফাজ ভাই, গতকাল রাতে আরও অনেকগুলো খেলা ছিল, এর মধ্যে ইজিপ্টের কথা বলতেই হয়। যে গ্রুপটায় বেলজিয়াম ইরান খেলছে সেই গ্রুপেই আছে তারা। প্রথম ম্যাচে ড্র করেছিল নিউজিল্যান্ড ইরানের সঙ্গে, কিন্তু গতকাল তারা হেরেছে। মজার ব্যাপার হচ্ছে মিশর এই নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে এসছে, প্রথম জয় তারা পেয়েছে বিশ্বকাপে। এর আগে 92 বছর ধরে তারা বিশ্বকাপ খেলছে, একদম ফার্স্ট এডিশন থেকেই তারা খেলছে, 4বার খেলছে, কোয়ালিফাই করেছে, কিন্তু এবার প্রথমবার তারা ম্যাচ জিততে পারলো। এর আগে ড্র করেছিল, এবার প্রথমবার তারা ম্যাচ জিতলো থ্যাঙ্কস টু মোহাম্মদ সালাহ এবং তার দলের যারা আছেন। 3টা গোল তারা দিয়েছে নিউজিল্যান্ডকে। মিশরের জয়টা কেমন দেখেছেন আসলে? কালকে মিশরের খেলা কেমন উপভোগ করেছেন? মিশর তো আসলে মোহাম্মদ সালাহ হিসেবেই চিনে মিশরকে। মিশর এবং নিউজিল্যান্ড ফুটবল পরাশক্তিতে অনেকে জানেই না নাম। তো আমার কাছে মনে হয়েছে যে খেলাটা সেরা হিসেবেই সালাহ টিম জিতেছে। এবং সালাহর মতো একটা প্লেয়ার যদি একটা টিমে থাকে, এই টিমের প্লেয়াররা আসলে উজ্জীবিত থাকে। এবং সালাহ যে একটা ভালো ফুটবলার, তার গোল দেখলেই বোঝা যায়। ইংলিশ প্রিমিয়ার লিগে সে লিভারপুলে খেলেছে যেভাবে, আসলে তাকে নিয়ে আলাদা কিছু বলার নাই। বাট মিশর টিম আসলে ভালো ফুটবল উপহার দিয়েছিল এই ম্যাচটা। তারা আমরা একটু গতকালকে যে গোলগুলো হয়েছে সেটা দেখতে পারি। যদিও শুরুতে কিন্তু গোল করেছিল নিউজিল্যান্ডই, লিড নিয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু পরবর্তীতে ম্যাচে কামব্যাক করে মিশর। আমরা একটু গোলগুলো দেখতে চাই। প্রথম গোলটা যেভাবে নিউজিল্যান্ড করেছিল এবং লিড নিয়েছিল, সেট পিস থেকে তারা গোল পেয়েছে। দারুণ একটা শট, একেবারে তাদের নিজেদের প্লেয়ার বরাবর বলটা পাঠাতে তিনি পেরেছিলেন, হেড থেকে সুন্দর একটা গোল। এবং তিনি কিন্তু তার পজিশনটাতে ওই যে জায়গায় বলটা আসছিল, তিনি কিন্তু সেই পজিশনটাতে তিনি পৌঁছতে পেরেছিলেন। আলফাজ ভাই, সেট পিসে আসলে কর্নার কিক আসলে গোল ম্যান টু ম্যান মার্কিংয়ের আসলে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ওই ম্যান টু ম্যানের মার্কিংগুলো ভেরি করেই আসলে, এবং এটা আসলে অনেক সেট পিসে অনেক প্র্যাকটিস করতে হয়। কারণ কোথায় বল ফালাইতে হবে, সেই কর্নার যে করে তার অ্যাকুরেসি, বলের কর্নারে অ্যাকুরেসি থাকতে হবে। তো আসলে এটা আসলে প্র্যাকটিসের একটা ভালো উদাহরণ। বলের ফ্লাইটের ব্যাপার আছে, প্লেয়ারের ওখানে পৌঁছানোর ব্যাপার আছে। আমরা একটু মিশরের গোলগুলো দেখতে পারি, এবার তারা কিভাবে কামব্যাক করলো আসলে সেখান থেকে। ফার্স্ট হাফে কিন্তু পুরোটা সময় নিউজিল্যান্ড দিয়ে গিয়েছিল। ফ্রি গোল, নিকো জিদান নাকি? আলফাজ ভাই, আমরা টিম গোল যেটি বলি আর কি, মিডফিল্ডার বলটা নিলেন, বলটা হোল্ড করলেন, স্পেস ক্রিয়েট করলেন, প্লেয়ারকে খুঁজে নিলেন, দেন বল পাঠালেন, সুন্দর একটা ক্রস, সেখান থেকে হেড। মনে হয় খুবই সুন্দর টিম গোল। হ্যাঁ, এটা অবশ্যই এবং কোচিং মানে ক্রসের অ্যাবিলিটি খুবই ভালো। মানে ক্রসিং অ্যাবিলিটি, যে কোথায় মাপা ক্রস, আমরা যেটা বলি মাপা ক্রস। তো এই প্লেয়ার দেখে ক্রস করাটা, এটা আসলে কোয়ালিটি দরকার আছে। যে ক্রস করেছে কোয়ালিটি প্লেয়ার, একদম মাথায় বলটা ফেলেছে যে নিখুঁতভাবে, সেজন্য গোলটা পেয়েছে আসলে। রাইট, এরপরের গোলটা যদি আমরা দেখি, এরপরের গোলটা এসেছে মোহাম্মদ সালাহর পা থেকে। পরের গোলটা আমরা একটু দেখতে পারি, সালার গোল। রাইট, চমৎকার, অনেক গোল করেছে সালাহ, এরকম অনেক গোল করেছে, কিছুটা সলো গোলের মতোই। আপনি যদি দেখবেন যে এটা একটা গোল করেছে, এই দেখেন বলটা নেওয়ার পর ওকে ওয়াল পাস। ম্যাক্সিমাম খেলায় আর্জেন্টিনায় কিন্তু মেসি এই কাজটাই করে। এক্স্যাক্টলি।
কয়েকজনকে ড্রিবল পাস করে একজনকে পাস দেয়, স্পেস ক্রিয়েট করা, দেন হচ্ছে সুযোগ পেলেই শুট করা, বুম। চমৎকার গোল। নিঃসন্দেহে মোহাম্মদ সালাহ একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং তিনি তার সেই ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারের অ্যাবিলিটিটা দেখিয়েছেন। কর্নারটা কিন্তু সালা করেছে, রাইট, কর্নারটা সালান নেয়া এবং জায়গা মতো বল পাঠানো, সেখান থেকে সেট পিস থেকে আমরা এই ম্যাচে 3টা গোল দেখলাম না? না, দুটো গোল, দুটো সেট পিস থেকে দুটো গোল দেখলাম, ক্রস থেকে একটা গোল দেখলাম এবং এটা মোহাম্মদ সালাহর একটা সলো গোল। আর এখানে 5জন, 7জন আর 5জন। মিশরের জন্য একটা ঐতিহাসিক দিন এবং আলফাসাই মিশর দুর্দান্ত খেলেই ম্যাচটা জিতে নিয়েছে এবং মজার ব্যাপার, প্রথমবার তারা হচ্ছে বিশ্বকাপের নকআউট রাউন্ডে বা রাউন্ড অফ 32-তে কিন্তু তারা জায়গা করে নিয়েছে। আমরা আরও একটা ম্যাচ হয়েছে গতকাল রাতে, সেটি নিয়েও একটু কথা বলতে চাই। কেপ ভার্দে এবং উরুগুয়ের ম্যাচ। কেপ ভার্দে প্রথমবার এসেছে বিশ্বকাপ খেলতে, প্রথমবার এসে তারা চমক দেখিয়েছে, স্পেনের সঙ্গে ড্র করেছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গেও কিন্তু তারা ড্র করে দিয়েছে এবং যে গোলটা তারা করলো বিশ্বকাপে, তাদের প্রথম গোল, আলফাসাই 32 মিটার দূর থেকে ফ্রি কিকের গোল। ফ্রি কিক একেবারে ওয়ালই সরাই ফেলছে। দুইজন ওয়ালে যে দাঁড়ায় ছিল তারা আসলে ওয়ালটা ভেঙে গেছে, ওই ওয়ালের মাঝখান দিয়ে বলটা, গোলকিপার আসলে এই বুঝতে পারে নাই যে ওয়ালের ভিতর দিয়ে বলটা আসবে, কারণ ওয়াল যখন থাকে ওয়ালের হয় উপর দিয়ে আর নিলে সাইড দিয়ে বলটা সাধারণত ফ্রি কিক হয়, সবাই শুট করে। হ্যাঁ, কিন্তু ওয়ালের নিচ দিয়ে বল করবে এটা কেউ ভাবে না। গোলকিপারের কোনো দোষ নেই এখানে। খুবই ট্রিকি একটা গোল নিঃসন্দেহে। আমরা একটু উরুগুয়ের গোলগুলো দেখতে চাই। এই গোলটা কিন্তু আসলে 32 মিটার দূর থেকে, প্রথম গোলটা যেটা দেখছিলাম সেটা ওয়ার্ল্ড কাপের সবচেয়ে দূর থেকে করা গোল। পরবর্তীতে উরুগুয়ে এই গোলের মাধ্যমে কামব্যাক করে ফার্স্ট হাফেই। লাকি গোল, কিছুটা লাকি অবশ্যই, ওদের মাথায় লাগছে, বল পোস্টেও লেগেছিল কিন্তু আনফরচুনেটলি ডিফেন্ডারের মাথায় লেগে বার পোস্টে লেগে ওই গোল ফলতে ছিল আর কি, স্ট্রাইকারটা। লাকি গোল। রাইট, পরের গোলটা আমরা একটু দেখতে পারি। নিউজিল্যান্ড উরুগুয়ে ফার্স্ট হাফের মধ্যেই তারা লিডটাও নিয়ে নেয় এবং আলফাসাই ভোজিনিয়া, যিনি স্পেনের এগেনস্টে একেবারে সব আলো কেড়ে নিয়েছিলেন, সেই ভোজিনিয়ার মনে হয় কিছুটা ভুল আছে। এই বলটা তিনি হয়তো ঠেকাতে পারতেন যদি তার রিফ্লেক্স অ্যাকশন যদি আরেকটু। না, এটা এত কাছের থেকে গোল সেভ করা খুবই দুষ্কর ব্যাপার আসলে, একদম ওপেন। রাইট, বলটা নেটটা ওপেন ছিল, হ্যাঁ। বলটা নামায় দিছে হেড করে, একদম ওপেন। ওইখানে প্লেসিং করা বল, ক্রসের মতো, হেড ক্রস। রাইট, আমরা কেপ ভার্দের লাস্ট গোলটাও একটু দেখতে পারি। এইটা গোলকিপারের দোষ, এটা নিঃসন্দেহে উরুগুয়ের গোলকিপারের দোষ। 4টা ম্যান আছে, একটা প্লেয়ার ফরওয়ার্ড, গোলকিপার কেন উপরে উঠে আসবেন? রাইট, থাকলেই হইতো। 3টা প্লেয়ার ছিল উপরে, কিন্তু তারপরেও তিনি উপরে উঠে আসলেন। এখানে দু দলেরই গোলকিপার যারা, দুজনই 40 এজড, দুজনেরই বয়স 40। যিনি উরুগুয়ের গোলকিপার তার বয়সও 40। কিন্তু কথা সেটা না, আলফাসাই, কথা হচ্ছে যে কেপ ভার্দে যারা হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে 1-0 গোলে রুখে দিল, একটা পয়েন্ট নিয়ে নিল। উরুগুয়ে 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন, লাতিন আমেরিকার অন্যতম জায়ান্ট দল, তাদের সঙ্গে তারা হচ্ছে 2-2 গোলে ড্র করলো। কেপ ভার্দে মনে হয় এবার একটা বড় চমক হতে যাচ্ছে। অবশ্যই কেপ ভার্দেকে আমরা স্পেনের সাথে খেলায় দেখা গেছে যে শুধু ডিফেন্ডিং করেছে, বাট এই ম্যাচে তারা অ্যাটাকেও এসছে, ডিফেন্ডিংও করছে। তো তাদের খেলার ভেরিয়েশন আছে। তারা 2টা টিমের সাথে খেলার যে অভিজ্ঞতা, 2টা বিশ্ব চ্যাম্পিয়নের সাথে খেলার অভিজ্ঞতাটা, নেক্সট ম্যাচে তারা হয়তো আরও ভালো কিছু করতে পারে। এক্স্যাক্টলি, এবং তারা যদি পরের রাউন্ডে চলে যেতে পারে, সেক্ষেত্রে বড় দলগুলো যারা আছে, সোকল্ড বড় দলগুলো যারা আছে, তাদেরকে যদি কোনো একটা ম্যাচে, কারণ পরের সবগুলো ম্যাচই নকআউট রাউন্ড, তো যে কোনো দলের জন্য কিন্তু তারা একটা বড় হুমকি হয়ে থাকবে। অবশ্যই। রাইট, আলফাজ, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন ওটা নিচে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। আলফাজাই, আজকে রাতে ফ্রান্সও মাঠে নামছে, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, গতবারের ফাইনালিস্ট এবং এবারও দুর্দান্ত সূচনা করেছে। এই ফ্রান্স টিমটাকে কেমন দেখছেন? খুবই ভালো টিম। ফ্রান্স টিমেও দাবিদার আমি মনে করি যে তারা অনেক দূর যাবে। আর ফ্রান্সে যদি আপনি দেখেন, গত ওয়ার্ল্ড কাপেও তারা ফাইনাল খেলেছে, তার ওয়ার্ল্ড কাপেও আগে চ্যাম্পিয়ন হয়েছে। তো তাদের ধারাবাহিকতা কিন্তু খুবই চমৎকার।
এবং এই বছর তাদের যে শক্তিশালী টিম, আমার মনে হয় যে ফ্রান্সও দাবিদার। এই টিমটা মনে হয় আগের টিম, মানে তারা যে চ্যাম্পিয়ন হয়েছিল বা ফাইনাল উঠেছিল সেই টিমের চেয়েও মনে হয় চমৎকার টিম এবারের টিমটা। না, 2-3 জন প্লেয়ার, গতবার চ্যাম্পিয়ন পগবা নাই, কান্তে নাই মিডফিল্ডে, কন্তে এখন স্কোয়াডে আছেন, স্কোয়াডে আছে বাট টিমে নাই। বাট এখন যারা আসছে তারা হয়তো বা কোচের কাছে আরও বেশি ভালো। আবার আসলে কিছুটা গতবারের তুলনায় কিছুটা মিডফিল্ড জোনটা আমার কাছে মনে হয় কিছুটা দুর্বল। তারপরেও আপনি ফরওয়ার্ড যারা আছে, এমবাপ্পে, দেমবেলে, এমবাপ্পে, ডেম্বেলের মতো প্লেয়ার, বিশ্বসেরা খেলোয়াড় আছে, আসলে তারা আসলে অল্প জায়গায় অল্প সুযোগ পেলে কাজ করতে পারে। তো আমার মনে হয় যে ফ্রান্স টিমও এবারে ওয়ার্ল্ড কাপের তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখবে। রাইট। এবং এবার এখন পর্যন্ত যেভাবে খেলা দেখছি তাতে মনে হচ্ছে যে আলফাজ ভাই, যদিও ফার্স্ট রাউন্ডটা একটু নড়বড়ে ছিল, বাট আস্তে আস্তে দলগুলো গুছিয়ে আসছে এবং গুছিয়ে আনছে নিজেদেরকে। আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট রাউন্ডগুলো আরও চমৎকার হবে। অবশ্যই অবশ্যই। এবং এবার বেশ কয়েকটা দল, ফ্রান্সের কথা বলছিলাম, স্পেনের কথা বলছিলেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইভেন খুবই ফার্স্ট টিম, আর্জেন্টিনা, ব্রাজিল তো আছেই। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আর কয়েকদিন পরে বা পরের রাউন্ডে গেলে এই বিশ্বকাপটা আরও বেশি জমে উঠবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলফাজ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য স্টুডিওতে এসে। দর্শক, শেষ করে দিব এখন মাঠের আজকের আয়োজন। তার আগে জানিয়ে যাব আমাদের আজকের দিনের কুইজ। প্রতিদিনই আমরা এই কুইজের আয়োজন করছি। আজকে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে যে বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করেছেন দুইজন ফুটবলার, একজন কিলিয়ান এমবাপ্পে, অন্যজন কে? অপশন থাকছে 4টি। অপশন এতে আছেন পেলে, অপশন বিতে রোনালদো নাজারিও, অপশন সিতে আছেন জিও ফার্স্ট এবং অপশন ডিতে আছেন লিওনেল মেসি। উত্তর পাঠাবেন যেভাবে আমরা নিয়মটাও বলে দিচ্ছি, EKHON স্পেস QZ স্পেস 12 স্পেস ABCD থেকে আপনার উত্তর, যে উত্তরটি আপনারা লিখতে চান সেটি স্পেস আপনার নাম এবং লিখে পাঠিয়ে দেন 26969 নাম্বারে। বিজয়ীদের জন্য থাকছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সারাক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।